শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই প্রত্যাশাও জানাচ্ছি। আজকের আয়োজন শুরু করছি, সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার। দর্শক, এরকম একটি সকালবেলায় যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে প্রথমবারের মতো তাদেরকে জানিয়ে রাখছি, রাঙা সকালের সকালবেলা মানেই হচ্ছে এমন কোনো মানুষের সাথে গল্প যিনি সমাজকে রাঙিয়েছেন বিভিন্নভাবে এবং আমাদেরকেও পথ দেখাচ্ছেন। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি অটিজম বিশেষজ্ঞ হাসিনা হাফিজ। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। জি, আপনি তো একটা সমাজের বিশেষ শ্রেণীকে নিয়ে কাজ করছেন এবং লম্বা সময় ধরেই কাজ করছেন। সেই জায়গাটায় আসার আগে আমরা একটু আপনার শৈশব নিয়ে কথা বলতে চাই, আপনার পরিবার নিয়ে কথা বলতে চাই। কেমন পরিবারে আপনি বড় হয়েছেন, সব কিছু মিলিয়ে। আচ্ছা, আমার শৈশবটা, আমার জন্মটা হয়েছে চাঁদপুরে। জন্মের প্রথম 2 বছর আমি চাঁদপুরেই ছিলাম। তারপর থেকেই আমার হচ্ছে ঢাকার যাত্রা শুরু। ঢাকায় মিরপুরে, তখন থেকেই মিরপুরে, এখন অবধি মিরপুরেই আছি। তো ছোটোবেলায় আমার বাবা মারা যাওয়ার পরেই বেসিক্যালি আমরা ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পর আম্মা জব করেন। আমার আম্মা ছিলেন এনজিও কর্মী, উনি জব করেন। আমাদেরও ঢাকায় পড়ালেখা, বেড়ে ওঠা আজ অবধি ঢাকায় পড়ালেখা, শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সব ঢাকায়। পুরোটা সময় আসলে ঢাকায় বেড়ে উঠেছেন। বাবাকে কত বছর পেয়েছেন? বাবাকে পেয়েছি 2 বছর। আচ্ছা, তেমন কোনো স্মৃতি না, নেই? তেমন কোনো স্মৃতি বলতে বাবার কোনো স্মৃতি, চেহারাটা মনে আছে, বাট বাবাকে কিভাবে ডেকেছি, বাবা কিভাবে আদর করেছে, এগুলো কিছুই মনে নেই। কারণ যেহেতু 2 বছর, এখন খুব ছোট। হ্যাঁ, ছোট, যার কারণে এগুলো কিছুই মনে নেই। এটা পুরোটাই স্মৃতি হয়ে আছে। মা কি করতেন সময়? আমার আম্মা রাড্ডা বার্ডেনে জব করতেন, আর হচ্ছে মাঝখানে আবার কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডেও হেলথ ওয়ার্কার ছিলেন। আম্মা মারা গেছেন গত 10 বছর হলো। এর আগ পর্যন্ত আম্মা জব করেছেন মেডিকেল অফিসার হিসেবে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 7 ভাই বোন, 4 বোন 3 ভাই। এই 4 বোন 3 ভাইকে নিয়ে আপনার বাবাকে হারিয়ে আপনার মা সংসার সামলিয়েছেন? জি। তাও ঢাকায় এসে? ঢাকায় এসে। সিঙ্গেল পরিবার, মানে আপনারাই শুধু, না আত্মীয়স্বজন কেউ ছিল? পরবর্তীতে এখানে আমাদের ফ্যামিলিতে আমাদের সাথে অ্যাড হয়েছেন আমার ছোট চাচা, আব্বার ইমিডিয়েট ছোট ভাই। উনিই পরবর্তীতে আমার আসলে 2 ভাই 2 বোন রেখে আমার আব্বা মারা গিয়েছেন। পরে আমার চাচা অ্যাড হওয়ার পরে আমার সেই ঘরে আরও 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। ও, আপনি মা পরবর্তীতে আরেকজনকে বিবাহ করেছেন ওই পরিবারে? ওকে ওকে, ঠিক আছে। তো এই যে ভাই বোনের সংসার, মানে ফ্যামিলি কেমিস্ট্রিটা কেমন ছিল? আমাদের ফ্যামিলি হিস্ট্রি যদি বলেন, আমরা 7 ভাই বোন। যদিও অনেকে এটা দেখে যে 2টো সংসার, বাট আমরা স্টিল এখনো পর্যন্ত 7 ভাই বোন। 7 ভাই বোনই আমরা একই মায়ের সন্তান। এভাবেই আমাদের সংসার বেড়ে ওঠা, ভাই বোন সবার একই, ওইভাবেই আমরা বেড়ে উঠেছি। একটু ছোটবেলার গল্পগুলো শুনতে চাই, একটু ভাই বোনদের সাথে নিশ্চয়ই অনেক স্মৃতি রয়েছে আপনার, আর সেগুলো নিয়ে একটু জানাবো। আমরা আসলে যেহেতু ছোটবেলায় গ্রামের সেরকম কোনো ছোঁয়া, প্রাকৃতিক সেরকম কোনো স্পর্শ পাইনি বলতেই, ঢাকায় যেহেতু এসেছি, আম্মা জব করতেন, সো আমাদের ছোটবেলা থেকেই আমাদের সংসারটা ছিল খুবই স্ট্রাকচার। আম্মা বাচ্চাদের লেখাপড়া, তারপরে হচ্ছে আরবি পড়ানো, সময় মতো পড়তে বসা, বাহিরে ঘোরাঘুরি করা, এগুলো কখনোই পছন্দ করতেন না। সো বেড়ে ওঠা বলতে আমাদের এই মিরপুরের এরিয়াতেই। আর ছোট ভাই বোন, আমার ছোট যে ভাই বোনরা ছিলেন, ওদের সবার দেখাশোনা করা, পড়ালেখা করা, এটাই ছিল আমাদের আর কি উদ্দেশ্য। যেহেতু এটা সবাই জানে যে মা যদি জব করেন, ফ্যামিলিতে ভাই বোন, বড় ভাই বোন যারা থাকে তারাই ছোট ভাই বোনদের দেখাশোনা করেন। আমাদের ওইভাবেই কেটেছে। খুব বেশি বাইরে খেলাধুলা করা, কোনো সাংস্কৃতিক কোনো কিছুর সাথে জড়ানো, এগুলো ছিল না, কখনোই না। মিরপুরের কথা বলছিলেন যে খুব ছোট বয়সে আসলে মিরপুরেই বড় হয়েছেন, এখন অবধি সেখানে আছেন। পরিবর্তনটা কি, বা সেখানের আগে ছোটবেলার কি স্মৃতি মনে পড়ে যে মিরপুরে পরিবর্তন জায়গায় যাওয়া? অনেকই হয়েছে। আমরা যখন ছোটবেলায় মিরপুরে ছিলাম তখন বড় বড় মাঠ ছিল, আমাদের বাসার সামনেই মাঠ ছিল, সেখানে আমরা খেলাধুলা করেছি। যতটুকু সময় খেলেছি মাঠেই, ভাই বোনদেরকে দেখাশোনা করে এবং ওদেরকে কেয়ার করা। কিন্তু এখন হচ্ছে আমি আমার মেয়েকে বাসা থেকে বের করে গেটের বাইরে যে কোথাও যে খেলবে, সেরকম কোনো সিকিউর প্লেস দেখি না, এবং বাহিরে যাওয়ার কোনো জায়গাই নেই, খোলা কোনো মাঠ নেই। চেঞ্জ অনেকই হয়েছে আমাদের নাগরিক জীবন বলতে গেলে। প্রাকৃতিক পরিবেশ থেকে এখন কনক্রিট পরিবেশ হয়ে গেছে, যেটা আসলেই সত্যি কথা। সিকিউরিটির দিক থেকে বলেন, আর মানে পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে সব কিছু হিসাব করেই এখন আর সেই সিকিউরিটিটা আগের মতো নেই। আমরা কোনোভাবেই বাচ্চাদেরকে বাইরে খেলতে যাওয়া, কোনো কিছু করা, এগুলো সাহস করতে পারি না। কিন্তু আপনি সবসময় ছোটবেলায় শান্তির মা নামে পরিচিত ছিলেন, সেটা কেন?
এটা এখনো আছে। আমার বড় মেয়ের নাম শান্তি। আমি ছোটবেলা থেকেই অনেক চুপচাপ ছিলাম এবং খুবই কেয়ারিং। পরিবারের সবকিছু দেখাশোনা করা, ভাই বোনদের দেখাশোনা করা, এগুলো নিয়ে আমি খুব বিজি ছিলাম। একদম খুবই চুপচাপ ছিলাম, যার জন্য আমার মামা, আমার বাসার সবাই আমাকে শান্তির মা বলে ডাকতো, যে ও এত চুপচাপ। বাট এখন এই বয়সে এসে যে আমি স্পেশাল বাচ্চাদের সাথে এত বছর এত ধৈর্যের সাথে কাজ করবো, এটা চিন্তা করতে আমার নিজের কাছেও অবাক লাগে, যে আসলে ছোটবেলা থেকে ওরকম ধৈর্যশীল ছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। জি, আমরা সেই জায়গাটায় আসতে চাই। তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের আমরা জানাবো। হাসিনা হাফিজ 2 যুগেরও বেশি সময় ধরে অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করছেন। প্রতিষ্ঠা করেছেন রেইনবো অটিজম কেয়ার ফাউন্ডেশন অ্যান্ড থেরাপি সেন্টার এবং সুইমিং ক্লাব ফর অটিজম বাংলাদেশ। প্রতিষ্ঠান দুটির একটির অধ্যক্ষ এবং অন্যটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর বিভাগের অতিথি শিক্ষক, অনির্বাণ ডিসেবল স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের সহকারী ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ এবিএস সেন্টার ফর অটিজমের শিক্ষক পদে তিনি তার কর্মজীবন শুরু করেন। পরে রেড ব্রিক ইন্টারন্যাশনাল স্কুলের বিশেষ শিক্ষক ও চিরঞ্জয় গ্লোবালের পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ স্পেশাল এডুকেশন শেষে অটিজম বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেন। সাভারের সিআরপি এবং গাজীপুরের শিশু পল্লী প্লাসের লাইফ টাইম ডোনার তিনি। যে কথাটা আপনি নিজেই বলছিলেন যে আসলে এই রকম একটা ক্যারিয়ার হবে এটা আপনি চিন্তা করেননি। আপনার পড়াশোনা কোথায় হলো, একটু পড়াশোনার বিষয়টা একটু জেনে নিতে। আমার পড়াশোনা মিরপুরেই, আমি শুরু করেছি মিরপুরেই এসএসসি পাস করেছি 92-তে। তারপরে এটা হচ্ছে রোটারি উচ্চ বিদ্যালয়, ওখান থেকে এসএসসি করার পরে মিরপুর গার্লস আইডিয়াল থেকে আমি এইচএসসি কমপ্লিট করেছি। তারপর হচ্ছে মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছি। তারপর হচ্ছে সরকারি তিতুমির কলেজ থেকে এমএসসি কমপ্লিট করেছি। কোনো পরিকল্পনা ছিল কি বড় হয়ে কি হবে, নিজে পড়াশোনা? পরিকল্পনা বলতে আমার শুরু থেকেই পরিকল্পনা ছিল যে আমি একজন ডক্টর হব বা কেয়ারিং কিছু হব, এটা আগে থেকেই আমার প্ল্যান ছিল। বাট অ্যাজ এ স্পেশাল এডুকেটর হব, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাজে দায়িত্ব নিব, এটা আমার আসলে কখনোই প্ল্যান ছিল না। এটা জীবনের একটা সময় এসে এটাতে আমি ফিক্সড হয়ে গেছি, কাজ করতে করতে হয়ে গেছে। জি। আপনার প্রথম জব কি? আমার প্রথম জব, আমি পেশাগতভাবে শুরু থেকেই, আমি যখন এইচএসসি কমপ্লিট করি তখন থেকেই আমি টিচার, স্কুলের কিন্ডারগার্টেন স্কুলের সায়েন্স এবং ম্যাথের টিচার ছিলাম। ওকে, তারপর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরেই আমার হচ্ছে মানে প্রফেশন চেঞ্জ হয়ে গেল। আমার স্পেশাল এডুকেশনে আসার আগ পর্যন্ত আমি নর্মাল টিচার ছিলাম, স্কুলের টিচার। বেশ কতগুলো স্কুলে জব করেছি। স্পেশাল এডুকেশন বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? স্পেশাল এডুকেশন বলতে এই যে স্পেশাল বাচ্চাদের সাথে কাজ করা। ওকে, সো আমি ক্লাবনের আগে একটু যোগ করতে চাই যে স্পেশাল এডুকেশনের প্রয়োজনটা হলো কেন আপনার? আচ্ছা, আমার বিয়ের পরে আমার প্রথম সন্তানটা হয়, বিয়ের 2 বছর পরে প্রথম সন্তানটা মারা যায়। আমার ছেলে সন্তান ছিল, মারা যাওয়ার 6 ঘন্টা, জন্মের 6 ঘন্টা পরেই সে মারা যায়। তো ডক্টর আমাকে তখন বলছিলাম, এমনি স্বাভাবিক প্রথম সন্তান বাবা মায়ের খুবই কাঙ্ক্ষিত থাকে এবং ছেলে সন্তান আরও বেশি কাঙ্ক্ষিত। ছেলেটা মারা যাওয়ার পর আমি খুবই মেন্টালি সিক হয়ে যাই এবং আমি যখন ফার্স্ট শুনি যে ছেলেটা মারা গিয়েছে, আমিও মারা যাওয়ার 4 দিন পরে শুনেছি, আমাকে জানানোও হয়নি যে মারা গিয়েছে। তখন ডাক্তার আমাকে বলছিল যে আপনি যে কান্নাকাটি করছেন, এই বাচ্চাটা বেঁচে থাকলে ও তো স্পেশাল চাইল্ড হতো, ও সিপি চাইল্ড হতো, সেরেব্রাল পলসি যাকে বলে। তো ও যে মারা গেছে আপনার জন্য ভালোই হয়েছে, আজীবন কি আপনি ওকে টানতে পারতেন? তখন আমি ডক্টরকে বলেছিলাম যে আমার সন্তান আমি কিভাবে লালন পালন করব, কিভাবে টেক কেয়ার করব, এটা আমার ডিসিশন, আপনি বলার কে? বাট তখনই আমার মাথায় একটা ইয়ে ছিল যে স্পেশাল চাইল্ড, এই শব্দটা আমি এর আগে শুনিনি, যে স্পেশাল চাইল্ড আসলে কি। তখন থেকেই আমার এই স্পেশাল চাইল্ড, আমার ছোট খালা জব করতেন আপনার ইয়েতে ইএনটি হসপিটাল সাহিক মহাখালী, ওখানে উনি স্পেশাল বাচ্চাদের সাথে কাজ করতেন। তো উনি আমাকে বললেন যে তুমি স্পেশাল বাচ্চাদের সাথে কাজ করো, তাহলে হয়তো ছেলেটা থাকলে কি হতো, বা এই বাচ্চাদের জন্য তুমি বেশি কিছু করতে পারবা। কারণ আমি এর আগ পর্যন্ত যতদিন স্কুলে চাকরি করেছি, আমি বেশ কয়েকবারই শ্রেষ্ঠ টিচার হিসেবে পুরস্কার পেয়েছিলাম। তো সেহেতু সবার ইয়ে হয়েছে যে আমি স্পেশাল বাচ্চাদের সাথে কাজ করলে খুব ভালো করব এবং আমার লাইফটা চেঞ্জ হবে। সেই তখন থেকেই 2000 সাল থেকেই তখন আমার এই যাত্রা শুরু। আমি একটা তখন আমার কোনো ট্রেনিং নাই, স্পেশাল এডুকেশন কি আমি সেটাও জানতাম না। তখন প্রথমে আমি একদম উইদাউট ট্রেনিংয়েই আমি একটা স্পেশাল বাচ্চার হোমে কেয়ার করার দায়িত্ব নেই। সপ্তাহে 3 দিন করে ওকে 2 ঘন্টা করে দেখতাম। ও বাচ্চাটার এত বেশি ডেভেলপ হয়েছিল
যে আমি তখন আমার কাজের আগ্রহ আরো খুঁজে পাই। আমার তখন মনে হয় যে আমি হোম কেয়ার বলতে আপনার বাসায় গিয়ে কেয়ার বাসায় বাসায় কি আমি সমস্যা ছিল বাচ্চাটার? বাচ্চাটা অটিজম ছিল এবং নন ভার্বাল ছিল। আচ্ছা। বাট 1.5 বছর কাজ করার পরে আমি বাচ্চাটার সাথে কাজ করার পরে দেখলাম যে সে কথা বলা শুরু করেছে। মাশাআল্লাহ। স্পেশাল বাচ্চাদের আসলে হয় কি যে ওদের যে নিডটা, ওদের যে প্রয়োজনীয়তাটা, সেটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পেরে মডিফিকেশনটা দিতে পারেন তাহলে ওরা অনেক কিছুই করতে পারে। সো আমার এই নর্মাল এডুকেশনের সাথে স্পেশাল এডুকেশনের এই প্রথম জার্নিতে আমি খুবই সাকসেস। সো ওই প্যারেন্টসই আমাকে আমার জাস্ট পকেট হিসেবে কাজ করেছে, উনি আরও প্যারেন্টসদেরকে ইনফর্ম করেছে। তারপর আমি তখন কিন্তু 2000 সালে স্পেশাল এডুকেশন সম্পর্কে প্যারেন্টসরা যেমন অ্যাওয়ার ছিলেন না, বিভিন্ন প্রতিষ্ঠানও ছিল না তখন। একদমই, আমি বিষয়টাই জানতে চাইছিলাম। অটিজম শব্দটা সম্পর্কেই কেউ জানতো না। তো প্যারেন্টসদের মধ্যে থেকে যাদের বাচ্চা আছে এরকম তারাই জানতো যে কোথায় কোথায় এই ফ্যাসিলিটিসগুলো আছে, স্কুলগুলো আছে। তো ওখান থেকেই কিছু প্যারেন্টসের ইনফরমেশনই আমি কয়েকটা স্কুলের সন্ধান পাই, কারণ আমার ইচ্ছে ছিল যে আমি এখন জব করলে স্পেশাল এডুকেশনের সাথে স্পেশাল স্কুলেই জব করব। ব্যাস তখন থেকেই আমার শুরু। আমি মহাখালী ডিওএইচএস একটা স্কুলে জব করি, স্পেশাল স্কুল ছিল ওটা যদিও এখন নেই। ওখানে আমি 3 মাস কাজ করি। তারপর আবার এই স্পেশাল বাচ্চাদের আমি প্রায় তখন 10-12টা স্পেশাল বাচ্চাকে বাসায় এরকম যে স্পেশাল এডুকেশন বাচ্চাদের সাথে যেমন টিচাররা বাসায় যে বাচ্চাদেরকে পড়ায় সেরকম ওদের সাথে 2 ঘন্টা করে কাজ করতাম। আপনি তার আগে তো কোর্স করেছেন বা কোনো না, এডুকেশন? এখনো পর্যন্ত আমার স্পেশাল এডুকেশনের কোনোই কোর্স করা নাই। তখন কি আদৌ ছিল কোনো কিছু এই হ্যাঁ বিষয়ে? ছিল, এটাই খুঁজছিলাম যে আসলে কোথায় পাওয়া যায়, কারণ তখন আপনার সোশ্যাল মিডিয়া ছিল না, 2000 সালের কথা, মোবাইলও বেশি ইউজ করতো না সবাই। তো প্যারেন্টসদের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলার মাধ্যমে এগুলো জানাজানি হতো। তো আমি তখন খবর পাই হচ্ছে টিডিআই সেন্টারে, টিচার্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, আসাদ গেট। স্যার হচ্ছেন নাজমুল হাসান স্যার, উনি ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজিস্ট ছিলেন। ওনার ওই সেন্টারটা তখন প্রথম শুরু হয় ঢাকা শহরে, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে কাজ করার জন্য যে টিচারদের প্রশিক্ষণ প্রয়োজন সেটা স্যার প্রথম বুঝেছিলেন। উনি তারপরে এই প্রশিক্ষণ শুরু করেন। ওনার সেন্টার থেকে আমি প্রায় যতগুলো স্পেশাল কোর্স আছে, ইসিডি বলেন, এলিমেন্টারি সার্টিফিকেট বলেন, অটিজম ম্যানেজমেন্ট বলেন, এফেক্টিভ টিচিং, এগুলো সব আমি করেছি ওখান থেকে। তারপরে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিসের আন্ডারে এবিএ সেন্টার বাংলাদেশে শুরু হলো। সেখানে আমি ইন্টারভিউ দিয়ে ওখানে আমার জব হলো। ওখানে আমি 1.5 বছর পুরো আন্ডার ট্রেনিংয়ে ছিলাম। অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিসটা কনসেপ্টটা তখন বাংলাদেশে প্রথম আসে। স্পেশাল বাচ্চাদের জন্য এটা একটা ইন্টারন্যাশনাল থেরাপি, যে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস মানে হচ্ছে বিহেভিয়ার মডিফিকেশন। আমরা জানি যে স্পেশাল বাচ্চাদের বিভিন্ন সাইডগুলোতে ডিফিকাল্টিস থাকে, ডিলেজ থাকে। যেমন স্পেশাল এডুকেশনে যেটা বলা হয় প্রথমেই, যে বাচ্চারা কমিউনিকেশন ডিলে থাকে, ওদের সেন্সরি নিড থাকে। এই দুটো সাইড কমিউনিকেশন ডিলের কারণে বাচ্চারা নন ভার্বাল হয়, তাদের চাহিদাগুলো প্রয়োজনীয়তাগুলো তারা বোঝাতে পারে না, যার কারণে ডে বাই ডে ওদের বিহেভিয়ারাল কিছু ইস্যু তৈরি হয়। বাচ্চাদের কাউকে ধাক্কা দেওয়া, খামচি দেওয়া, আরও বেশি অনেক কিছুই তৈরি হয়। যেমন কোনো সিচুয়েশনে যে তাদেরকে কিভাবে বিহেভ করতে হবে, এখানে এসে বসে থাকতে হবে না লাফাতে হবে, এই জিনিসগুলো ওরা জানে না, যেহেতু তারা কমিউনিকেশন ডিলে। সো সেক্ষেত্রে এই বিহেভিয়ার মডিফিকেশনের মাধ্যমে আমরা বাচ্চাদের সিটিং হ্যাবিট তৈরি করা, সিচুয়েশন ডিমান্ডিং আচরণ তৈরি করা, এগুলো শেখানো হয়। কারণ দেখেন, একটা বাচ্চা যদি পড়ালেখায় অনেক ভালো হয়, বাট স্কুলে যে চেয়ারে বসতে হবে এই জিনিসটা যদি না জানে, তার একাডেমিক স্কিল দিয়ে কিন্তু কিছুই হয় না। সো তার এই আচরণগুলো পরিমার্জন করাটা হচ্ছে জরুরি। এটাই হচ্ছে একমাত্র সায়েন্টিফিক ওয়ে স্পেশাল বাচ্চাদের জন্য। সারা বিশ্বেই এটা সায়েন্টিফিক ওয়ে, একই সেম প্রসেসে কাজ চলছে। একটা বিষয় শুধু জানার আছে, এই যে স্পেশাল চাইল্ড বলছি আমরা, একেবারে জন্মের পরে কি বুঝতে পারা যায় নাকি তার কিছুদিন পরে আসলে বোঝা যাবে? যেমন আপনার বাচ্চার ক্ষেত্রে একেবারে ডক্টররা শুরুর দিকে বলেছিল যে স্পেশাল চাইল্ড যেটা হয়েছে ভালো হয়েছে, সেটাকে আইডেন্টিফাই করা যায় কিনা? এটা ডিপেন্ড করে। কিছু কিছু বাচ্চা যাদের হচ্ছে যারা অটিজম, তাদের আপনি 18 মান্থ পরে, মানে 1.5 বছর পরে বুঝতে পারবেন। কারণ বাচ্চাদের যখন আচরণগুলো প্রকাশ পেতে থাকে আস্তে আস্তে তখন বোঝা যায়। এটা আরও আগের একটা প্রসেস ছিল, বাট মানে বর্তমানে প্যারেন্টসরা 6-7 মাসেই বুঝতে পারে যে একটা বাচ্চার মুভমেন্ট দেখলে, তার তার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখলে, তার আই কন্ট্যাক্ট দেখলে বুঝতে পারে যে তার সব কিছু ঠিক আছে কিনা। বাট আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন প্যারেন্টসরা আসলে, বিশেষ করে ফার্স্ট বেবি প্যারেন্টস যারা, নিউলি প্যারেন্টস যারা, তারা বুঝতেই পারতো না। 3-4 বছর, অনেকের 5 বছর লেগে যেত এটা বুঝতে এবং মানতে। সো আমার বাচ্চাটা যেটা ধরা পড়েছিল সেরেব্রাল পালসি, এই সেরেব্রাল পালসি বাচ্চাদেরকে বোঝাটা সম্ভব, কারণ ওদের ফিজিক্যাল কিছু ডিফিকাল্টিস থাকে যেটা বাহির থেকে দেখা যায়। বাট অটিজম বাচ্চাদের হচ্ছে নিউরোলজিক্যাল ডিফিকাল্টিস, এটা হচ্ছে ব্রেনের ভিতরের একটা ব্যাপার। সো নিউরোলজিক্যাল ডিফিকাল্টিস যেহেতু, সেটা বাইরে থেকে বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো আচরণ শো না করবেন।
সো এটা ডিপেন্ড করে যে কোন টাইপ অফ ডিসেবিলিটিস তার মধ্যে আছে, সেটা কখন বোঝা যাবে। মেইনলি হচ্ছে 18 মান্থ থেকে বোঝা যায়। তো আপনি কাজগুলো করছিলেন সেটা নিয়ে জি, শুনছিলাম আমি যখন এবিএস সেন্টারে কাজ শুরু করলাম তখন প্রথমে একজন নর্মাল টিচার হিসেবে শুরু করেছিলাম। বাট আমি কাজগুলো করতে করতে যেদিন আমার মনে হচ্ছে, প্রথম আমি যেদিন জবে ঢুকি আমার সেই দিন আমার নিজেরই একটা গোল ছিল, কারণ এই প্রফেশনটাকে আমি এত ভালোবেসে ফেলেছিলাম তখনই, এবং আমার মনে হয়েছে এই বাচ্চাদের সাথে কাজ করে আমি নিজেও ভালো থাকবো এবং এই বাচ্চাগুলোর জন্যও কিছু করতে পারবো। স্কুলে ঢুকতে ঢুকতে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, আমি এই প্রফেশনে এমন পজিশনে যেতে চাই যেন স্পেশাল বাচ্চা এবং টিচার সবার জন্য আমি কিছু করতে পারি। সো আফটার 12 ইয়ার্স আমি শুরু করি আমার স্কুল। তারপরে এখন হচ্ছে 24 ইয়ার্স আমি মনে করি যে আমার সেই গোলে পৌঁছতে পেরেছি। নিঃসন্দেহে, কিন্তু বেশ লম্বা সময় একটা পার করেছেন। তো শুরুর দিকটা তো আসলে গোল নিয়ে আসলে শুরু করেছেন, কিন্তু এতটা ইজিও ছিল না আপনার জন্য। কিরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার করেছেন সময়গুলো নিয়ে? আসলে স্পেশাল বাচ্চাদের সাথে কাজ করা, যেটা এখন আমি দেখি স্কুলে যদি 30 জন টিচারের ইন্টারভিউ নেই, তার মধ্যে থেকে হয়তো 10 জন কি 12 জন তারা সিলেক্টেড হয় বাই ইন্টারভিউ। কিন্তু যখন কাজে নামি, ওনাদের যখন প্র্যাকটিক্যাল কাজ করানো হয়, এক সপ্তাহ পরে সেই 12 জন থেকে আরও 5-6 জন ঝরে পড়ে। কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করে যে আমি পড়ালেখা করে এই বাচ্চাদের সাথে কাজ করে আমার জীবন শেষ করতে চাই না, যেটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। বাট আমি শুরু থেকেই এই জায়গাটাকে আমি অনেক পছন্দ করেছিলাম। যারা উইলিংলি এবং নিজের থেকে আসে যে আমি এই বাচ্চাদের জন্য এবং এই জগতে আমার পরবর্তী জীবন পার করব, তাদের জন্য এটা মানে সহজ। এছাড়া এটা অনেক কঠিন জার্নি, কারণ আমি নিজেই তো অনেকবার ইনজুরি হয়ে হসপিটালাইজ ছিলাম। ইনজুরি হয়েছেন কেন? বাচ্চাদের জন্য। কারণ এই বাচ্চারা এমনভাবে আপনাকে অ্যাটাক করবে যে আপনার নিজেকে সেভ করাটা অনেক সময় অনেক ডিফিকাল্টিজ হয়ে যায়। কি করে সাধারণত? যেমন পিছন থেকে ধরে আপনাকে কামড় দিয়ে দিল, আপনার কিন্তু কিছুই করার নাই, তারপরে জোরে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার মনে আছে আমার অনেক লম্বা লম্বা চুল ছিল, এক স্টুডেন্ট পেছন থেকে এরকম করে হাত দিয়ে আমার চুল পেঁচে এমনভাবে ধরেছে যে ও নিজেও ছুটতে পারছে না, আমিও ছুটতে পারছি না। সো তখন ওই এমন একটা সিচুয়েশন ওই সময় হয়েছিল, আমার মনে হয়েছে আমি ওই দিনই মরে যাব। সো এরকম কিছু কিছু সিচুয়েশন আছে। পিছনে আমাকে পিঠে এমন জোরে কামড় দিয়েছে যে অনেক দিন ব্লিডিং হয়েছে। ওরা কি বুঝতে পারে, মানে ওরা কেন এই অ্যাটিটিউড করে, এটা কি বোঝা যায়? এটাই হচ্ছে বিহেভিয়ার মডিফিকেশন, যে ওর যদি কমিউনিকেশনটা সঠিক ওয়েতে আমরা না বুঝি, আমি আপনার সাথে কথা বলছি, আপনি যদি না বোঝেন যে আমি কি বলছি, তখন আমি কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমার যতগুলো জানা ওয়ে আছে আমি সেটা ইউজ করব। তো ওরা যে যে জিনিসগুলো জানে, হয়তো বাসায় কাউকে দেখেছে কখনো মারামারি করতে বা কামড় দিতে বা টিভিতে দেখেছে, ওরা মনে করে যে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করলে হয়তো সে আমাকে শুনবে বা আমাকে দেখবে বা আমি যেটা চাচ্ছি সেটা সে আমাকে দিবে। জাস্ট এই জন্যই তারা এই আচরণগুলো শো করে। এটা হচ্ছে কমিউনিকেশন ডিলে বাচ্চা যারা, তারা যে ওরা প্রপার ওয়েতে কমিউনিকেট করতে পারছে না আপনার সাথে। আমরা কমিউনিকেশন বলতে কি বলি, এটা বোথ ওয়ে একটা প্রসেস, রিসিভার সেন্ডার দুজনকেই কমিউনিকেট করতে হবে, কনসেন্ট্রেশন লেভেলটা ঠিক থাকতে হবে, আই কন্ট্যাক্ট ঠিক থাকতে হবে। সো ওদের এই জিনিসগুলো না থাকে বিধায়, আর হচ্ছে ওদের কিছু বাচ্চার সেন্সরি নিডটা থাকে হাইপার, তারা খুবই অস্থির থাকে, রেস্টলেস, লাফালাফি, ঝাপাঝাপি করা, ধাক্কা দেওয়া, এগুলো। আবার কেউ থাকে হাইপো, একদম নির্জীব হয়ে বসে থাকে। তো এই সেন্সরি নিডগুলোর কারণে ওরা যখন মনে করে যে ওর এই জিনিসটা এখন প্রয়োজন, আমরা বুঝতে পারছি না, তখন ওরা দেখা যায় অন্যকে অ্যাটাক করে। সো এই জিনিসগুলো আসলে বাচ্চাদের মেন্টালিটি বোঝা। আর স্পেশাল চাইল্ডদের সাথে কাজ করতে করতে আমি দেখেন, এই যে বাচ্চাটা আমাকে পিঠে কামড় দিয়েছে, এখন আমি যদি মনে করি যে আমার নিজের বাচ্চা হলে কি করতাম, যে তুমি না বুঝে আমাকে কামড় দিলে কেন, আমি ঠাস করে একটাকে চর মেরে দিতে পারতাম। বাট এই স্পেশাল বাচ্চারা কিন্তু সেটা বুঝবে না, যে চরের মানেটা কি, যে আমাকে যে মারলো এটা দিয়ে কি হবে। ওরা জাস্ট বুঝবে যে কিছু একটা শব্দ হয়েছে বা কিছু একটা ব্যথার টাইপের কিছু হয়েছে। অনেক বাচ্চা ব্যথাটাও ফিল করে না। সো এই জন্য যে আপনি আবার ঘুরে তার সাথে সেই আচরণটা করবেন, এটা কখনোই আপনার ভেতর থেকে আসবে না। যার জন্য যে ওদের সাথে ওদের মতো করে যদি আপনি ওদের মতো করে চলতে পারেন, তাহলে কিন্তু ওরা হচ্ছে সবচেয়ে ভালো একটা ফ্রেন্ড। কিন্তু এখানে একটু একটা জিনিস জানার আছে, সেটা হলো যে অটিজমের তো টাইপ আছে, জি, তাই না? এবং এই এতগুলো টাইপের মধ্যে সবার কি আসলে স্কিল ডেভেলপমেন্ট করা সম্ভব? না, সবার স্কিল ডেভেলপমেন্ট করা সম্ভব না, সবার মডিফিকেশনও সম্ভব না, সবাইকে মেইন স্ট্রিমে পাঠানোও সম্ভব না। এটা হচ্ছে প্রথমেই ডায়াগনোসিস করা হয় যে সে অটিজম স্পেকট্রামের কোন স্টেজে আছে, মাইল্ড, মডারেট অর সিভিয়ার, সেইটা দেখে তাকে ওইভাবে ম্যানেজমেন্ট করানো হয়। প্রথমে টার্গেট থাকে হচ্ছে ওদের এডিএলগুলো, ডেইলি অ্যাক্টিভিটিস, লিভিং অ্যাক্টিভিটিস যেগুলো, সেইগুলো আগে কমপ্লিট করানো। তারপরে হচ্ছে আমরা একাডেমিক স্কিল বলেন, আদার্স অ্যাক্টিভিটিস বলেন, সেগুলোতে যাই। এটা ডিপেন্ডস অন লেভেল, বাচ্চাটা কোন লেভেলে আছে সেটার উপর।
আপনি যখন শুরুতে কাজ করছিলেন তখন কি এটা লেভেলটা চেক করার কোনো অপশন ছিল? হ্যাঁ, তখন বলা হতো এটা আসলে ডে বাই ডে স্কিলগুলো চেঞ্জ হচ্ছে। আগে হচ্ছে আপনার DSM-4 ক্রাইটেরিয়ায় ডায়াগনোসিস করা হতো, এখন বলে অ্যাডোস 1, অ্যাডোস 2। যত দিন যাচ্ছে তত এগুলো আর আপডেটেড হচ্ছে। তখন শুধুমাত্র সে কোন টাইপের অটিজম, মাইল্ড, মডারেট আর ক্লাসিক্যাল বলা হতো, আর এখন বলা হয় যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। স্পেকট্রাম মানে হচ্ছে একটা আমব্রেলার মতো, যে বাচ্চাটার কখন আমরা ডায়াগনোসিস করেছি সেটার উপর তার লেভেলটা ডিপেন্ড করবে। একটা বাচ্চা অটিজমে আক্রান্ত, আপনি যদি সেটাকে 5 বছর পরে ডায়াগনোসিস করেন, তাহলে ডে বাই ডে ওই বিহেভিয়ারাল ইস্যুগুলো, তার ওই আচরণগুলো তার ভিতরে আস্তে আস্তে কিন্তু খারাপ পর্যায়ে চলে যায়। আমরা যখন বুঝি যে আমার একটা রোগ হয়েছে, আমি যতদিন পর্যন্ত ডায়াগনোসিস না করবো এটার মাত্রা বাড়তে থাকবে। সো এটা তো আমাকে দোষ দিয়ে লাভ নেই যে বাচ্চাটা অটিজম স্পেকট্রাম হাইলি, কিন্তু আমি ডায়াগনোসিস করেছি লেট করে, যার জন্য এখন বলে যে এটাকে স্পেকট্রাম বলা হবে। যে কখন আপনি মডিফিকেশন শুরু করেছেন, কোন স্টেজে সে ছিল, সেখান থেকে মডিফিকেশন শুরু করতে হবে। আমার খুব জানার কিউরিয়াসিটি, আমরা আসলে রাঙা সকালে এই ঘরানার প্রচুর স্পেশালিস্ট যারা আছেন তাদেরকে ইন্টারভিউ করেছি। সেখানে একটা জিনিস আমার মাথায় এসছে যে এই বাচ্চাদের আসলে পরিণতি কী হয় যখন অ্যাডাল্ট বয়সে চলে আসে বা বৃদ্ধ বয়সে চলে আসে। আমরা তো সোসাইটিতে ওনাদেরকে খুব একটা চোখে পড়ে না। ইভেন আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, বৃদ্ধদেরকেও বৃদ্ধাশ্রমে দেখি। ওনারা আসলে কোথায় যান? কেন বলছি, সাধারণত দেখা যায় যে এই বাচ্চাগুলোর বিভিন্ন এজে বিভিন্ন রকমের টেক কেয়ারের প্রয়োজন হয়। ওনারা তো নিশ্চয়ই অ্যাডাল্ট বয়সে অ্যাডাল্টই হন, বয়সন্ধিকালে তো বয়সন্ধিকালই পার করেন, আবার যখন একটা বিয়ের বয়স হয় তখন তারা ওইটাই পার করেন। সো এদেরকে টেক কেয়ারের আপনারা কতদূর পর্যন্ত সেবা দিচ্ছেন, তারপরে সেই ফ্যামিলিতে কী সেবা পাচ্ছে, মৃত্যুর আগে তার কী অবস্থা হচ্ছে, এগুলো নিয়ে কোনো ডাটা আছে আপনার কাছে? এগুলোর ডেটা যদি বলেন, আমরা বলবো যে আমি যতটুকুন পর্যন্ত জানি, আমি 35 ইয়ার্স পর্যন্ত আমি দেখেছি। বাট আফটার 35 ইয়ার্স বাচ্চাদের, তখন তো সে অ্যাডাল্ট ফুললি একজন মানুষ। সো ওই সময়টার জন্য বাংলাদেশে এখনো পর্যন্ত কিছুই নাই। তাহলে কি হয় তার একটা অবস্থা? ফ্যামিলি যেভাবে যার যার নিজের মতো করে হ্যান্ডেল করছে। যেমন আমি 2000 সালে যে বাচ্চাদেরকে হ্যান্ডেল করেছি, এখন 2024, তাদের বয়স এখন 35, 33 এরকম। তো তারাও এখনো পর্যন্ত কোনো রিহেবিলিটেশনের আওতায় আসেনি। কিছু কিছু সেন্টার এখন ভোকেশনাল ট্রেনিং করেছে, যে তাদেরকে লেভেল অনুযায়ী যদি কোনো বাচ্চা ভোকেশনাল কাজ শিখিয়ে কোনো একটা জব করতে পারেন, সেটার এখন ট্রাই করা হচ্ছে। কয়েকটা প্রতিষ্ঠান এখন করছে ভোকেশনাল বলতে, আপনার যেমন হচ্ছে ব্লক বাটিকের কাজ করানো হচ্ছে, যেটা আর কি বাচ্চারা পারে। ফাইন মোটরের কাজ পারে ওরা, অনেকে পুঁথির মালাটা লাগানো, অর্নামেন্টস তৈরি করা, তারপরে বেকিংয়ে পারছে, কম্পিউটারে পারছে। এগুলো এখন তৈরি হচ্ছে, বাট রিহেবিলিটেশন হয়নি এখনো পর্যন্ত। যেমন ধরেন 35 বছর বয়স পর্যন্ত বাচ্চারা এখন অনেকেই কিন্তু কোডিং করছে, ফ্রিল্যান্সিং করছে। এখনও বাংলাদেশে বেশ কয়েকটা আইটি সেক্টর তৈরি হয়েছে যারা স্পেশাল বাচ্চাদের এগুলো করছেন, কিন্তু এটা খুবই মিনিমাম। এই দিক থেকে আমরা বাংলাদেশ স্পেশাল বাচ্চাদের রিহেবিলিটেশনের দিক থেকে এখনও অনেকই পিছিয়ে আছি। গভর্নমেন্টের অনেক রেজুলেশন হয়েছে, অনেক কিছু হয়েছে, আমরা শুনেছি যে পূর্বাচলে তারা রিহেবিলিটেশনের জন্য বিভিন্ন স্পেস নিয়েছেন, করছেন। বাট অদূর ভবিষ্যতে কবে এটা হবে তা এখন আমরা জানি না। মানে একটা ফ্যামিলিতে যদি দেখার মতো কেউ না থাকে, তাহলে ওই বাচ্চাটা কি পরিণতি দাঁড়ায়? এটাই অনেকই প্রবলেম হচ্ছে যে বিভিন্ন জায়গায় আবাসিক হচ্ছে, প্রাইভেটলি সে আবাসিকে থাকছে বাচ্চারা। এখন যাদের হচ্ছে এফোর্ড করার ইয়ে আছে, যারা এফোর্ড করতে পারছে, তারা হচ্ছে আপনার এই প্রাইভেট আবাসিকে দিচ্ছে। বাট প্রাইভেট হোস্টেল সংখ্যাগরিষ্ঠতায় অনেকই কম। গভর্নমেন্টের একটা আছে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সারা বাংলাদেশে মোট কয়েকটা 7টা না 8টা ডিস্ট্রিক্টে আছে। ওইগুলাতেও আপনার হচ্ছে এই বড় বাচ্চাদের নেওয়া হয়, কিন্তু এটা খুবই কম, আসন সংখ্যা খুবই কম। কিন্তু শুরুতে একটা যেটা হতো, অনেকে আসলে বলতেই যেত না যে তাদের বাচ্চার স্পেশাল চাইল্ড, বা একটু লুকিয়ে রাখারই একটা প্রবণতা ছিল। এখন সেটা অনেকটা দূর হয়েছে, কিন্তু সেটা তো আসলে শহর কেন্দ্রিক জায়গাগুলোতেই হচ্ছে, কিন্তু গ্রামের জায়গাগুলোতে আমরা যদি দেখি সেটাও কি পরিবর্তন হয়েছে নাকি একই রকমই আছে? আপনি যদি মানে স্ট্যাটিস্টিক্যালি বলি, তাহলে হচ্ছে শহরের চেয়ে গ্রামে অ্যাওয়ারনেস বেশি, কারণ শহরে মানুষজন সোসাইটি মেনটেন করে। আমি মনে করি যে আমার বাচ্চাটা যে স্পেশাল, এটা আমার সোসাইটিতে পাবলিশড হলে অনেকেই হয়তো আমার সাথে উঠা বসা বন্ধ করে দিবে। বাট গ্রামের মানুষজন সেই ফ্যাসিলিটিসটা পাচ্ছে না, তাদের সেই জিনিসটা নাই। তাদের হয়তো অন্যভাবে বের হচ্ছে যে ওর কোনো বাতাস লেগেছে বা কিছু একটা, কিন্তু সবাই কোঅপারেটিভ। হ্যাঁ, বাট গ্রামে মফস্বলেই হচ্ছে ঢাকা শহরের চেয়ে এখন বেশি এটা অ্যাওয়ারনেস হয়েছে। আমরা যদি স্টুডেন্টের দেখি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু মানুষজন আসে যে আমার বাচ্চাটার এই সমস্যা, বাট ঢাকা শহরে কম সেটা। তো এই দিক থেকে আমি মনে করি যে মফস্বলের মানুষ কম শিক্ষিত হলেও গ্রামের মানুষ সিস্টেমটা জানে না, বাট তারপরেও তারা বের হয়ে এসে জানাচ্ছে যে আমার বাচ্চাটার এই সমস্যা। তাদের হয়তো সেরকম অ্যাফোর্ড করার নাই, পসিবিলিটিস নাই, বাট তারা আসতেছে।
ঢাকা শহরে মানুষ খুবই কম আসে। তারা মনে করে যে আমি 3জন 4জন টিচার বাসায় রেখে কোনোভাবে ডায়াগনোসিস করিয়ে বাসায় রেখে আমি হোম স্কুলিং করবো, বাট মফস্বলেরা গ্রামের ওরা কিন্তু সেটা করছে না। হুইল চেয়ার নিয়েও হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলেও তারা বাচ্চাটাকে স্কুলে পাঠানোর চেষ্টা করে, মনে করে যে বাচ্চাটা স্কুলে গেলে একটু থেরাপি পেলে বাসায় আসলে হয়তো বা আমি তাকে একটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। বাট ঢাকা শহরে সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট কেস, যে ওনারা মনে করেন যে বাসায় একজনের পর একজন টিচার ঘন্টার পর ঘন্টা আসবে, টিচার দেখবে, তাহলে হচ্ছে বাইরের লোকজন জানবে না, ওইভাবেই আমি বাচ্চাটাকে মেনটেন করব। মিডল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangashokal@মাছরাঙা.tv এই ঠিকানায়। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন অটিজম বিশেষজ্ঞ হাসিনা হাফিজ, তার কাছে আবারও ফিরছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম এবং এই বিষয়ে একটু পেছনেই ফিরে যেতে চাই এবং এই বিষয়টি নিয়েও আমার মনে হয় জানা প্রয়োজন। এই যে শিশুরা অটিজমে আক্রান্ত হচ্ছে, এটার পিছনে আসলে কারণটা কি থাকে বা কি কি কারণ আপনার কাছে মনে হয়, বা এইসব নিয়ে তো নিশ্চয়ই আপনি গবেষণা করেছেন বা পড়াশোনা করেছেন, সেগুলো নিয়ে একটু জানবো। আসলে অটিজমের অ্যাকচুয়াল যে কারণটা, এটা শুধু নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড এটাকে নিয়ে রিসার্চ হচ্ছে। এখনো পর্যন্ত অ্যাকচুয়াল কারণটা বের হয়নি। কারণটা যদি বের হতো তাহলে সলিউশনটাও বের হয়ে যেত। সো যার কারণে, বাট যদি বলেন যে অটিজমের মাত্রাটা আগের চেয়ে এখন কেমন, সেটা বলতে গেলে এখন আরো বেশি হচ্ছে। এখন বেশি হচ্ছে, এটা যেটা ইন জেনারেলি আমরা কারণ হিসেবে দেখতে পাচ্ছি, যেটা সবাই চিন্তা করে যে আমাদের খাবারের প্রবলেম, আমরা বেশি মেডিসিন যুক্ত খাবার খাচ্ছি, আগের যে ন্যাচারাল ফুডগুলো ছিল সেগুলো এখন নেই। তারপরে হচ্ছে মানুষের যান্ত্রিক জীবন, ডিভাইস নির্ভর জীবন। বিশেষ করে আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন যে ডিসেবিলিটিসটা ছিল সেটা হচ্ছে বিফোর বার্থ ডিসেবিলিটিস, এখন হচ্ছে রেশিও অনুযায়ী আফটার বার্থ ডিসেবিলিটিস বেশি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে বাচ্চারা এখন আসে সবাই হচ্ছে কমিউনিকেশনে ডিলে, স্পিচ ডিলে, বিকজ অফ ডিভাইস। বাচ্চাকে খাওয়াচ্ছি মোবাইল দেখিয়ে, বাচ্চাকে খাওয়াচ্ছি টিভি দেখিয়ে, বাচ্চা কি টিভি খাচ্ছে না মোবাইল খাচ্ছে আমরা সেটার দিকে খেয়াল করি না। সো এই টিভিটা মোবাইলটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। কারণ আমরা যখন টিভি দেখি তখন কিন্তু আমাকে কথা বলতে হয় না, আমি শুধু ফিল করি, দেখি, তখন আমার একটা ব্রেনের একটা সাইড পুরো টোটালি স্টপ থাকে। কিন্তু ডিভাইস বা স্পিচ দিলে এটা তো ঠিক হয়ে যায়, এটা তো লাইফে পার্মানেন্ট কোনো কিছু না। এটা ডিপেন্ড করে 3 বছরের জায়গায় 4 বছরে গিয়ে ঠিক হয়ে যাচ্ছে এটাতে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা ডিভাইস নিয়ে মানে মোস্ট কমনলি যে কথাগুলো বলছি সেটা আসলে ডিভাইস থেকে বের হওয়া সম্ভব কিনা। ডিভাইসে বাচ্চারা অনেক ইম্পর্টেন্ট জিনিসও দেখছে। আপনি দেখেন কোভিডের সময় যেটা হলো, তখন তো অনলাইন ক্লাস হয়েছে, বাচ্চারা ডিভাইসের মাধ্যমে ক্লাস করছে। শুধু ডিভাইস থেকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, বরং ডিভাইসের থেকে বাচ্চারা বেটার কি শিখতে পারে এটা নিয়েও তো চিন্তা করার বিষয় আছে। আপনি রাইট, বাট স্পেশাল বাচ্চাদের ডিভাইস নির্ভরশীলতা ডিপেন্ড করে হচ্ছে ইয়াং এজ থেকে, যেটা হচ্ছে 6 মান্থ থেকে। 6 মান্থে নিশ্চয়ই একটা বাচ্চা ডিভাইস থেকে কিছু শিখবে না। প্যারেন্টসরা কিন্তু 6 মান্থ বলেন, 7 মান্থ বলেন, যারা হচ্ছে জব হোল্ডার, অফিসে চলে যায়, বাচ্চারা থাকে মেয়েদের কাছে, তখন ওরা টিভি দেখিয়ে মোবাইল দেখিয়ে বাচ্চাকে খাওয়ায়। বাচ্চারা কিন্তু 4 মাস বয়স থেকেই দেখতে শিখে। তখন থেকেই যখন তার ডেভেলপমেন্টাল এজ, আপনি ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো যদি দেখেন যে 6 মান্থ থেকে বাচ্চার ডেভেলপমেন্ট শুরু হয়, বাট তখন যদি তার কোনো ইন্টারনাল ডিসেবিলিটিস থেকে থাকে আপনি কিন্তু তখন বুঝতে পারবেন না। বাট সে তখন মোবাইলও দেখছে, তখন কিন্তু তার ডিসেবিলিটিসের হারটা বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে আফটার 2 ইয়ার্স তখন যে তার আস্তে আস্তে এগুলো বের হয়। কিন্তু আমরা যদি হিস্ট্রি নিতে যাই তখন দেখা যায় যে সে দিনের বেশিরভাগ সময়টাই যখন তার সাথে বাবা মা বা বাসার কারো লোকজনের কথা বলার কথা, পেয়ার রিলেশনশিপ হওয়ার কথা, তাদের সবার সাউন্ডগুলো, আমরা কি করি আগে কথা শুনি তারপরে তো বলা শিখি, বাট সে শুধু মোবাইল দেখেছে, কারো সাউন্ড শেখেনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা কথা বলা শিখে মোবাইলের ভাষায়, আর কথা বলার আগে রাইমস শিখে। এর কারণ হচ্ছে যে যেটা শুনেছে সেটাই শিখেছে। আপনি যেটা বললেন যে ডিভাইস থেকে অনেক কিছু শেখা যায়, একটা বাচ্চা যখন স্কুলে যায় তখন যে যদি সে মোবাইল থেকে দেখে ততক্ষণে কিন্তু তার ডেভেলপমেন্টাল এইজটা, সে তার যেটা শেখার সেটা কিন্তু সেট হয়ে যায়। সো তখন আর সমস্যা হয় না। কিন্তু আমরা বলতেছি যে আর্লি স্টেজে বাচ্চাদেরকে 1.5 বছর বয়স পর্যন্ত নো মোবাইল, নো টিভি। আপনি নিজে মোবাইল হন, আপনি নিজে সোশ্যাল মিডিয়া হন, আপনি বাচ্চার সাথে কথা বলেন, তাহলে হচ্ছে বাচ্চা আপনার মতো করে কথা বলতে শিখবে।
5 বছর পর্যন্ত বাচ্চারা আসলে কাদামাটি থাকে, তাদেরকে এভাবে শেখানো যায়, পরে গিয়ে টাফ হয়ে যায়। এগ্রিড। আপনি আপনার প্রতিষ্ঠানের জায়গাটা একটু আসতে চাই। আপনি বলছিলেন যে 2 বছর পর আপনি আপনার নিজের প্রতিষ্ঠান তৈরি করলেন, মানে 2 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পর নিজের প্রতিষ্ঠান। নিজের প্রতিষ্ঠান করার প্রয়োজন মনে করলেন কেন? আমি 2 বছর পর না, আমি আমার যখন কর্মজীবন শুরু করেছি তার আফটার 10 ইয়ার্স, আমি 2000 সালে কাজ শুরু করেছি। আমার স্কুল শুরু হয়েছে 2010-এ। আমি এর মধ্যে বিভিন্ন ট্রেনিং নিয়েছি বিভিন্ন জায়গা থেকে, বাট যেখানে জব করছিলাম সেখান থেকে ফ্যামিলি ডিফিকাল্টিস বলেন আর প্রাতিষ্ঠানিক বিভিন্ন কারণে আমাকে জবটা ছাড়তে হয়েছে। তো জবটা ছেড়ে তারপরে আমি আবার স্পেশাল এডুকেশনে পড়ালেখা শুরু করি, কারণ তখন হচ্ছে স্পেশাল স্কুল একেবারেই অল্প ছিল, সংখ্যাগরিষ্ঠতা হিসাব করলে 8-10টা স্কুল পুরো ঢাকা শহরে ছিল। বাট স্পেশাল বাচ্চা সম্পর্কে যারা আমরা জেনেছি, মনে হয়েছে যে আমি আমার মতো করি, কারণ আমি এই প্রফেশনে এসেছি বাচ্চাদের সাথে কাজ করার জন্য। আমি কখনোই বিজনেস চিন্তা করে এখানে আসিনি যে আমাকে এখানে ক্যারিয়ার করতে হবে। আমার প্রথম থেকেই ফোকাস ছিল আমি বাচ্চাদের সাথে কাজ করব। সো যার কারণে আমার মনে হলো যে আমি যদি আমার প্রতিষ্ঠান তৈরি করে টিচারদেরকে ট্রেন আপ করে আমি বাচ্চাদের জন্য কিছু করতে পারি, এটা আমার জন্য বেটার। শুধুমাত্র ওই কনসেপ্ট থেকেই, ওই ইচ্ছা থেকেই আমি স্কুল প্রতিষ্ঠা করি 2010-এ। আপনার ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল আসলে? আমার এই স্কুল প্রতিষ্ঠা বলেন আর স্পেশাল এডুকেশনে বলেন, আমার ফ্যামিলি থেকে সাপোর্ট খুবই কম ছিল, কারণ এই প্রফেশনটা অনেকেই মেনে নিতে চায় না। অনেকেই এখনো বলে যে পাগলের সাথে কাজ করতে করতে পাগল হয়ে গেছে। এটা আসলেই ট্রু, কারণ আমি যদি বাচ্চাদের লেভেলে নামতে না পারি তাহলে কিন্তু বাচ্চাদের সাথে কাজ করা সম্ভব না। স্পেশাল বাচ্চাদের সাথে আমাদেরকে ফ্লোরে শুয়ে কাজ করতে হয়। স্পেশাল বাচ্চাদের সাথে এখনও আমাকে এই বয়সে ক্লাইম্ব আপ করে উপরে উঠে কাজ করতে হয়। তো আমি যদি ওদের লেভেলে না নামি, আমি আসলে, আমাকে যদি কেউ বলে যে অটিস্টিক বাচ্চাদের সাথে কাজ করতে করতে তুমিও অটিস্টিক হয়ে গেছো, আমি এটা সুন্দরভাবে মেনে নিই যে তার মানে আমি ওদের সাথে মিশতে পেরেছি। সো ফ্যামিলি থেকে সাপোর্ট বলতে গেলে এই প্রফেশনটাকে শুরুতে কেউই পছন্দ করেন নাই, অ্যাটলিস্ট আমার হাজব্যান্ডও পছন্দ করে নাই। বাট পরবর্তীতে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন সবাই আমাকে সাপোর্ট করেছে যে এটা অনেক ভালো একটা জগৎ, এবং দেখেছে যখন যে আমি এখান থেকে আর বের হব না এবং আমি খুব ভালো কাজ করছি এখানে, সেজন্য সবাই এটা মানতে আর কি বাধ্য হয়েছে। কত জন বাচ্চাকে এখন পর্যন্ত সার্ভিস দিয়েছেন? আমি হিসাব করতে পারবো না, বাট অবশ্যই 1000-এর উপরে হবে। আমি দেশের বাহিরেও এখনো অনলাইনে অনেক বাচ্চাদের সাথে কাজ করি, যারা ছোটবেলায় আমার স্টুডেন্ট ছিল এখন দেশের বাইরে সেটেল হয়ে গেছে। অনলাইনে মোবাইলে তারা আমার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করে, রাত 2টা বাজে 3টা বাজে তারা আমাকে ফোন দেয়। এটা আমি তাদের সাথে আমরা একটু মানে কিছু ফ্যাসিলিটিস নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে যে আমরা তো ঘরের ভেতরে না হয় কোনো রকম ভাবে সামলাতে হয়, রাষ্ট্রীয়ভাবে কি ধরনের ফ্যাসিলিটিস দরকার? অন্যান্য দেশগুলোতে, ইউরোপের দেশগুলোতে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখি তাদের জন্য বিশেষ ফ্যাসিলিটিস আছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গাতে। আমাদের এখানে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে না কেন? আমাদের দেশে আমাদের এখন যে বর্তমান প্রেসিডেন্ট, আমাদের যে প্রধানমন্ত্রী, ওনারা আসার পরে স্পেশাল এডুকেশনে অনেকই ডেভেলপ হয়েছে। আমি মনে করি প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, উনি প্রথম 2014 সালে একটা সেমিনার করলেন, করে তারপরে হচ্ছে স্পেশাল এডুকেশনে উনি ওনাকে এঙ্গেজ করেছেন এবং অনেকেই এফোর্ট দিয়েছেন। আমি বলবো যে এডুকেশন বলেন, সার্টিফিকেটের দিক থেকে বলেন, ট্রেনিংয়ের দিক থেকে বলেন, এখন অনেকই হচ্ছে। এখন বাংলাদেশে অনেক ফ্যাসিলিটিস আছে টিচার তৈরি করার জন্য, টিচারদের ট্রেন্ড আপ হওয়ার জন্য বিভিন্ন অর্গানাইজেশন এখন হয়েছে এবং গভর্নমেন্টও এটা ট্রাই করে। যেমন হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আগে বিএসএড এমএসএড ছিল না, এখন সেটা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কলেজকে ন্যাশনাল ইউনিভার্সিটি এই চান্সেস দিচ্ছে যে আপনারা এই কোর্সগুলো অফার করেন। কারণ স্পেশাল এডুকেশনে ব্যাচেলার ডিগ্রি আর হচ্ছে মাস্টার্স ডিগ্রি, আপনার প্র্যাকটিক্যাল যতই থাকুক সার্টিফিকেটটা জরুরি। সো সেই দিক থেকে আমি বলবো বাংলাদেশ এখন অনেক এগিয়ে, অনেকই ভালো সাপোর্ট আছে। এবং সিআরপি থেকে প্রতি বছর আপনার এসএলটি বের হচ্ছে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, ওটি বের হচ্ছে, আর হচ্ছে আপনার প্রয়াসও এখন শুরু করেছে। প্রয়াস থেকে আপনার ওপিটি বের হচ্ছে, ওরাল প্লেসমেন্ট থেরাপি, যারা বাচ্চাদের ওরাল সেন্সরি নিয়ে কাজ করে। আপনি যদি হিসাব করেন বিগত 10 বছরের পিছনেও যদি যাই, এখন সেই তুলনায় এডুকেশনের দিক থেকে, ট্রেনিংয়ের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। রিহ্যাবিলিটেশন হয়তো হয়নি এখনও, বাট এই ট্রেনিংয়ের দিক থেকে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা অনেক বেশি। আপনি হয়তো শুনে অবাক হবেন, কোভিডের সময় আমার একটা স্টুডেন্ট, সে ছোটবেলা থেকেই শেখ হাসিনাকে খুব পছন্দ করে। তার কথা হচ্ছে তার বয়স এখন 21 বছর, সে এখন যদিও দেশে বাইরে থাকে। তার কথা হচ্ছে সে প্রধানমন্ত্রীর সাথে, আমার নামও হাসিনা হাফিজ, প্রধানমন্ত্রীর নাম হাসিনা, তার কথা হচ্ছে সে প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলবে। আমি ওকে বলতেছি যতই বলি, কারণ যেহেতু ও নিউরোলজিক্যাল ডিফিকাল্টিস, ও কথা ওদের হচ্ছে ওরা যেটা বলবে সেটাই বারবার রিপিট করে, তো সে কথা বলবে আমাকে বারবার বলতেছে। আমি ওকে, এটা 3 মাস ধরে ওর সাথে আমার বেশ কথোপকথন হচ্ছে, গেলেই বলবে তুমি আজকেও আমাকে প্রধানমন্ত্রীর নাম্বারটা দিতে পারলে না।
পরে একদিন নিজেরা দুজনেই প্ল্যান করে একটা ভিডিও করলাম যে চলো আমরা প্রধানমন্ত্রীকে একটা ভিডিও পাঠাই যে রায়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায়। তো তখন রায়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায়, এটা আমি আরও ভিডিও করে এটা আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে পাবলিশ করলাম। আপনি শুনে অবাক হবেন, 24 আওয়ার্স না 22 আওয়ার্স পরই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। ওকে, ফোন দিয়ে আমিও তখন ওদের বাসায় ছিলাম, ফোন দিয়ে রায়ের সাথে কথা বলতে চেয়েছে। ফোনটা ওর মা ধরেছে, পরে আমি কথা বললাম। পরে আমি প্রধানমন্ত্রী সাহেবকে বললাম যে ম্যাডাম আপনি তো ফোন দিয়েছেন ঠিক, বাট ওকে ফোন দিলে ও ভাববে যে অন্য কাউকে দিয়ে আপনি আপনার নাম বলে কথা বলতেছেন, কারণ যেহেতু স্পেশাল ওইটা ও ট্রাস্ট করবে না, ও বিশ্বাস করবে না যে প্রধানমন্ত্রী ওকে ফোন দিয়েছে। উনি তৎক্ষণাৎ লাইনটা কেটে দিয়ে আবার ভিডিও কলে আসছেন হোয়াটসঅ্যাপে, এসে রায়ার সাথে প্রায় 45 মিনিট কথা বলেছেন। 45 মিনিটস রায়ের সাথে, আমার সাথে, রায়ের মার সাথে। একদম উনি তখন ঘরোয়া পরিবেশে বাসায় ছিলেন। আমি আবার বললাম যে আমি কি আপনার ছবি তুলতে পারি? বলছে হ্যাঁ তুলেন। পরে উনি আমাকে তখন একটা মূল্যবান কথা বলেছিলেন, এটা আমার প্রায়ই কানে বাজে। উনি বললেন যে হাসিনা আপা আপনার নাম আর আমার নাম একই, কিন্তু আমরা মানুষের সাথে কাজ করব, কিন্তু কথা শুনবো কিন্তু অনেক কিছু, সো পিছিয়ে যাবেন না। তো উনি 45 মিনিট কথা বললেন। কথা বলার পরে তো তারপরে পুরো বাংলাদেশের সব মিডিয়ারা এক সপ্তাহ পর্যন্ত ওটাই শুধু প্রচার করতে থেকেছে। কিন্তু মানুষের যেটা ইচ্ছে মানুষের যেটা অনেকেরই পিছন থেকে কথা ছিল যে চিন্তা করেছে যে রায়ের সাথে আমার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, আমরা অনেক কিছু তার কাছ থেকে নিয়েছি, কিন্তু আসলে কিন্তু রায়ের সাথে উনি একদম ফ্রেন্ডলি কথা বলেছে। সেখানে রায়ার কোনো চাহিদা ছিল না। রায়া শুধু বলেছে যে আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমাকে একটা হাগ দিতে চাই। তারপরে রায়াকে বলেছে তুমি ছড়া বলো, কি ছড়া তুমি পারো, রাইমস বলো। উনি নিজে ওর সাথে গান গেয়েছে। এই জাস্ট কথোপকথন। আমি এটা বললাম এই কারণে যে আমাদের এখনকার প্রেসিডেন্ট, আমার এখনকার প্রধানমন্ত্রী স্পেশাল বাচ্চাদের ফ্রেন্ডলি, তাদেরকে নিয়ে আসলে ভাবছেন। কিন্তু একা গভর্নমেন্টের পক্ষে একা এটা করা সম্ভব না। যদি আমরা সাধারণ পাবলিক এবং যারা স্পেশাল এডুকেশনের সাথে আছি, বাচ্চাদের সাথে কাজ করছি, পরিবাররা সবাই যদি এগিয়ে না আসি, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব না। আমি আমার স্কুল প্রতিষ্ঠার 5 বছর পরে না 7 বছর পরে 2017 সাল থেকে আমার চিন্তা হয়েছে যে আমি আমার স্কুলটাকে খুব বড় করিনি, যে আমি স্কুলটা নিয়ে বিজি থাকতে চাই না। এখন আমি যেটা চাচ্ছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন জায়গা থেকে ট্রেনার তৈরি হোক। আপনারা শুনলে অবাক হবেন, সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমার তৈরি করা ট্রেনিং প্রাপ্ত টিচাররা বিভিন্ন স্কুলে কাজ করছে। আমি এটাতে খুব প্রাউড ফিল করি, কারণ অনেকে আমাকে বলে যে আমি খুব ডমিনেটিং ট্রেনার। এর কারণ হচ্ছে স্পেশাল বাচ্চাদের সাথে কাজ করতে হলে আমরা যদি একেবারে অনেস্টলি কাজ না করি আর এরলেস টিচিংটা ওদেরকে না দিই, তাহলে এই বাচ্চাটা কিন্তু বাসায় এসে মাকে বলতে পারে না যে টিচার কি শিখিয়েছে আজকে। বাচ্চার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখে, ওর কোয়ালিটি দেখেই প্যারেন্টসরা বোঝে। সো আমাকে ওই ধরনের টিচার হইতে হবে, আমার টার্গেট হচ্ছে এটা। এই জন্য আমি আমার স্কুলের দিক থেকে ফোকাসটা সরিয়ে স্কুলটাকে একটু ছোট করে এখন বিভিন্ন জেলাতে, বিভিন্ন জায়গায় আমি ট্রেনার তৈরি করছি, যাতে অদূর ভবিষ্যতে আমরা না থাকলেও এই প্রফেশনে কিছু টিচার থাকে যারা এই প্রফেশনটাকে, এই বাচ্চাগুলো জগৎটাকে ধরে রাখতে পারে। বাচ্চারা অ্যাটলিস্ট এই টিচারদের কাছ থেকে কিছু শিখতে পারে। প্রথম বিষয়টা ছিল যে তারা খুব অটিজম শিশুরা যারা, তারা খুব বিশেষ প্রতিভা সম্পন্ন হয়ে থাকে অনেকেই, হ্যাঁ বেশিরভাগই আসলে। তো তাদেরকে নিয়ে একটু শুনবো। হ্যাঁ, এটা আসলেই ঠিক যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কিছু বাচ্চারা গ্লোবালি ট্যালেন্টেড থাকে। যেমন ধরেন আমার একটা স্টুডেন্ট ছিল, ও হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো। ও 7 বছর বয়স থেকে ওকে কোনো খেলনা কিনে দিলেই ও সেই খেলনাটা 10-15 মিনিট খেলে ওটাকে খুলে টুলে সব ভিতরে কী আছে এগুলো দেখতো, কারণ তার আগ্রহ হচ্ছে খেলাটা না, এটার ভিতরটার মেকানিজমটা দেখা। এই বাচ্চাটা এত বেশি ট্যালেন্টেড যে আপনি যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, যে কোনো কিছুই, ক্যামেরা বলেন, ল্যাপটপ বলেন, এগুলো ওকে দিলে ও সুন্দর মতো টেকনিশিয়ানের মতো খুব সুন্দর করে এটাকে রিপেয়ার করে ফেলতে পারে, এবং খুবই সুন্দরভাবে। ওর বাবার একটা DSLR ক্যামেরা উনি সিঙ্গাপুর থেকে আনিয়েছে। উনি ফোনে কথা বলছিল যে আমার এই ক্যামেরাটার এই প্রবলেম হচ্ছে, আমি ঠিক করতে পারছি না, এখানে কয়েকটা দোকানে দেখিয়েছি, হচ্ছে না, সিঙ্গাপুর পাঠাবে উনি এটা ঠিক করতে। ছেলে ওটা শুনে বাবা ঘুমানোর পরে আলমারি থেকে ক্যামেরা বের করে ঠিকঠাক করে নিয়ে বাবাকে দিয়ে দিয়েছে। আরও একজন স্টুডেন্ট ছিল আমার, ও এখন A-level এক্সাম কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। ও হচ্ছে আপনি যদি 3 বছর পরেও ডেটা বলেন, ও তারিখটা বলে দিতে পারবে। আচ্ছা হ্যাঁ, এটা কিভাবে করে? এটা আমিও করে, PFTA সম্ভবত ভোকেশনাল ট্রেনিং সেন্টারে আমি একবার একটা ভিডিও করার জন্য গিয়েছিলাম ওখানে, এবং
ওখানে আমি দেখলাম বেশ কিছু ওরা যেটা করে যে স্পেশাল চাইল্ড যারা থাকে এদেরকে মানে বিভিন্ন রকমের কাজ দিয়ে সহায়তা করে। ওরা ভোকেশনালে প্রথম পিএফডি এর কাজ শুরু রাইট। করেছে। সো ওখানে আমি একটা বাচ্চাকে দেখলাম যে সে 10 বছর আগের তারিখ বলে দিলে সে ওই কি বার ছিল সেটা সে বলে দিতে পারে। এটা হয় কি আসলে ওদের অ্যানালাইজিং পাওয়ারটা, ওরা যেই ব্যাপারটাতে ইন্টারেস্ট ফিল করে তাদের ফুল ফোকাস, যেমন ধরেন আপনি একজন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত আপনার ব্রেনে আপনার স্ট্রাকচার অনুযায়ী অনেকগুলো সাইড কাজ করে, বাসার সাইড, অফিসের সাইড, কিন্তু ওদের কিন্তু কোনো সাইড নেই। ওরা যেটাতে ফোকাস করে ফুল ফোকাসটা ওখানে দেয়, ওইটা নিয়ে এত বেশি অ্যানালাইসিস করে যে ওটা প্রায় মেমোরাইজেশনের মতো হয়ে যায় ওদের, যার কারণে আপনি ওটা বলার সাথে সাথে ওদের ব্রেনে একটা ওইটার ফটোগ্রাফ চলে আসে এবং ওইভাবে করে বলে দেয়। কারণ হচ্ছে আপনি ওকে এইটা জিজ্ঞেস করতে পারবেন, বাট একটু যদি জিজ্ঞেস করেন যে তুমি আধা ঘন্টা আগে কি কালারের ড্রেস পরেছিল, সে কিন্তু ওটা বলতে পারবে না। সকালে তুমি কি ব্রেকফাস্ট করেছো, সে কিন্তু ওটা বলতে পারবে না। বাট 10 বছর আগের ডেটটা সে বলতে পারছে। এর কারণ হচ্ছে তার ব্রেনের ফুল জায়গাটাই সে ওই দিকে ইউজ করেছে, তার ফোকাসটা পুরোটাই ওই দিকে। এই জন্য ওরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়ান ওয়ে কমিউনিকেটর হয়, যে ওরা ওদের মতো করে চিন্তা করে। আমরা এই কারণে বলি যে আফটার 10 ইয়ার্স বাচ্চাদের বয়স হয়ে গেলে তারপরে আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে ওর ক্রিয়েটিভিটি, ওর ফোকাস কোন দিকে, ওই জায়গাটাকে যদি আমরা সঠিকভাবে বের করে আনতে পারি তাহলে ওই জায়গাটায় তাকে ডেভেলপ করা সম্ভব। নট নেসেসারি যে সব বাচ্চাকে একাডেমিক স্কিল করে এসএসসি, এইচএসসি এগুলো কমপ্লিট করতে হবে। সে যদি অন্য সাইডে ভালো থাকে, কেউ ড্রয়িংয়ে খুব ভালো থাকে, সে আর্ট করে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারে। কম্পিউটার শেখার জন্য শুধুমাত্র জাস্ট স্কিলটাই দরকার, ওর লেখাপড়ার দরকার হয় না। সে রিডিং পড়তে পারলেই, কিছু কিছু বাচ্চা আছে আমার কম্পিউটারে গ্রাফিক ডিজাইনিং করে, সে কিন্তু লেখাপড়া জানে না। এর কারণ হচ্ছে ওরা সাইট রিডিং করে, মানে আপনি কোনো একটা জিনিস ওকে দেখালেন, সে ওইটা কপি করে সেম টু সেম করে দিতে পারবে আপনাকে। সো ওই জিনিসটাকে আমরা ওই ট্যালেন্টটাকে ইউজ করে ভোকেশনাল সাইটটা ডেভেলপ করে ওই একটা সাইডে ওকে ডেভেলপ করে দিই, যেন ও ওইটা নিয়ে বিজি থাকতে পারে, তার লাইফটা চলতে পারে। বাচ্চাগুলো তো আসলে অনেক এক্সপার্টই বলতে পারে একটু কিছু বিশেষ জায়গায়। ওদের ভবিষ্যৎটা কি হতে পারে বা কিভাবে আসলে স্বনির্ভর করা যায় তাদেরকে? এই যে স্বনির্ভর করার জন্য বাংলাদেশে এখন কিছু যে পিএফডি এর মতো কিছু ভোকেশনাল ট্রেনিং করার জন্য কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং গভর্নমেন্টের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও একটা লিয়াজও হয়েছে, যেমন বাটা, এপেক্স, এদের ফ্যাক্টরিতে, তারপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে এদেরকে কাজে নেওয়া হয়। যেই কাজে এটা একটা জিনিস সবচেয়ে ভালো, যেমন ধরেন একটা স্পেশাল বাচ্চাকে আপনি যদি কোনো একটা সাইডে ট্রেনিং করাতে চান, এটা খুবই সুন্দরভাবে করানো যায়, এবং আপনি যেভাবে করাবেন সেম টু সেম আপনাকে সে ফেরত দিবে। সো ওকে কোন সাইডে আমি কাজ করাতে চাই এটা যদি আমি সেট আপ করতে পারি তাহলে হচ্ছে ওকে একটা জগতে দিয়ে দেওয়া সম্ভব। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনগুলোর সাথে এখন কাজ করা হচ্ছে যাতে এই বাচ্চাগুলোকে ভবিষ্যতের জন্য কোনো একটা কিছু করে সে নিজের জীবনটা পার করে যেতে পারে। এখন এটা হচ্ছেও, বিভিন্ন প্রতিষ্ঠান নিচ্ছে। বিউটিফুল। আরেকটা বড় জায়গা হচ্ছে যে বাবা মাকে কাউন্সেলিং করা। কেউ তার বেবি নিয়ে যখন সে চিন্তা করে, সে অনেক কিছু চিন্তা করে বেবিকে নিয়ে আসার আগে দুনিয়াতে। বেবিকে নিয়ে তার অনেক পরিকল্পনা থাকে, বেবিটা কীভাবে লালন পালন হবে, এবং বেবি আসার আগে দেখা যায় বেবি কী হবে ভবিষ্যতে সেটা নিয়েও সে চিন্তা করে। তারপরে যখন সে এরকম একটা ঘটনার মুখোমুখি হয়, ডেফিনেটলি মার জায়গা থেকে তো মাকে আল্লাহ বিশেষ কিছু জিনিস দিয়ে দিয়েছে, সে কারণে সে হৃদ্যতা অনুভব করে, কিন্তু বাবার জায়গা থেকে বিষয়টা বোধহয় অনেক কঠিন হয়ে যায়। তো আপনারা কি দেখেন আসলে? এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমি একটা মা কনসিভ করার পর থেকেই তার প্ল্যানিং শুরু হয় বাচ্চাকে নিয়ে। টার্গেট থাকে ঢাকা শহরের বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্কুলে পড়াবো, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে যাবে, বাচ্চা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, বেসিক্যালি এটাই চিন্তা থাকে। এখন আমরা যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমারও তো নিশ্চয়ই আমার বেবিটাকে নিয়ে অনেক চিন্তা ছিল। আমি সেই জন্য এই চিন্তাটা প্যারেন্টসের মধ্যে থেকে, মানে প্যারেন্টসদের সাইড থেকে দেখার চেষ্টা করি যে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু জন্মের পরে একটা বেসিক নিড থাকে, যে তার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো নর্মাল মেইন স্ট্রিম স্কুলে 8-10টা বাচ্চার সাথে পড়বে, এটা তার নিড, এটা তার চাহিদা, প্যারেন্টসদেরও চাহিদা। সো আমরা প্যারেন্টসদেরকে ওইভাবেই কাউন্সিলিং করি। প্রথমত একটা প্যারেন্টস শোনার পরে, বিশেষ করে বাবারা শোনার পরে এত বেশি শকড হয়ে যায় যে মেন্টালি এটা মেনে নিতে অনেক সময় লাগে। আমার একজন প্যারেন্টস ছিল, উনি বুয়েটের ইঞ্জিনিয়ার। ওনার বাচ্চাটাকে বাহিরে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা কথা বলা শুরু করেছে, কিন্তু 7 বছর বয়স পর্যন্ত সে বাচ্চাটাকে ঘর থেকে বের করে নাই, বিকজ মানুষ দেখে বলবে যে ইঞ্জিনিয়ার সাহেবের ছেলে এই অবস্থা। উনি নিজে মানতে পারেননি, যার কারণে উনি বাচ্চাটার জন্য ওইভাবে করে চিন্তা করতে পারেননি। ওনার সাথে এক প্রকার ফাইট করে আমি বাচ্চাটাকে পার্কে নিয়ে যেতাম, এবং পার্কে যাওয়ার পরে বাচ্চাটা কথা বলা শুরু করেছে। সো আসলে বাবা মাদের পক্ষে এইটা মেনে নেওয়া, অনেকেই কিন্তু মেন্টালি সিক হয়ে যায়। আমার একজন প্যারেন্টস, একটা মা,
সন্ধ্যায় ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে যখন শুনেছে বাচ্চাটা স্পেশাল, কী টাইপের স্পেশাল সেটা সে মাথায় নেয়নি, ভোরবেলা সে স্ট্রোক করে মারা গিয়েছে। ওহো, মানে তার কি স্পেশাল, কি হইতে পারে বাচ্চাটা, অতটুকুন চিন্তা করার সাহসও তার হয় নাই। সে স্ট্রোক করে ভোরবেলায় মারা গেছে, ওই বাচ্চাটা এখন 8-9 বছর বয়স। তাহলে চিন্তা করে দেখেন, এটা আসলে অনেক একটা জোরে একটা ধাক্কা খাওয়ার বিষয় প্যারেন্টসদের জন্য। মেন্টাল স্ট্রেসের ব্যাপার অনেক বেশি, মানুষ মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে যায় অনেক প্যারেন্টস। তো সেই ক্ষেত্রে আমরা সাইকোলজিস্টের কাছে পাঠাই অনেক সময়, এবং আমরা নিজেরা কাউন্সিলিং করি যে আল্লাহ যাকে দিয়েছে এই সন্তান, আল্লাহ বুঝেই কিন্তু দিয়েছে, সবার ঘরে কিন্তু এই সন্তান না। এটা আমরা যেটা বলি, এটা যে জান্নাতের একটা অংশ। এই বাচ্চাগুলো যে ঘরে থাকবে সেই ঘরটাকে জান্নাত মনে করতে হবে। আল্লাহ আপনাকে এটার যোগ্য মনে করেছে বিধায় দিয়েছেন। আমার এক প্যারেন্টস আমাকে একদিন একটা কথা বলেছে, যে আমি যখন ওনাকে এই কথাটা বললাম, আমি বললাম যে দেখেন, আল্লাহ কিন্তু আমাকে যোগ্য মনে করে নাই, তার জন্য আমার সন্তানটা নিয়ে গেছে, আমার কাছে রাখিনি, যে আমি ওকে লালন পালন করতে পারবো না হয়তো, বাট আপনাকে কিন্তু চুজ করেছে। সো আপনি আপনাকে এই ধরনের মনে করবেন যে আপনি অনেক ক্যাপেবল। তখন উনি আমাকে বললো যে আপা দেখেন, আপনার বাচ্চাটা বেঁচে থাকলে আপনি আপনার বাচ্চাটাকে নিয়েই বিজি থাকতেন, আমাদের বাচ্চাগুলোকে আপনার দেখা হতো না। এই জন্য আল্লাহ চিন্তা করেই ওটা করেছে। আমি চিন্তা করে দেখলাম আসলেই তো ট্রু, উনি সত্যি কথা বলেছে। কারণ আমি একটা বাচ্চা আমার সামনে দাঁড়ালেই একদম পুরো যে আলট্রাসোনোগ্রাম মেশিনের মতো আমি দেখে ফেলতে পারি যে বাচ্চাটার কি কি প্রয়োজন, আমি কিভাবে ওর জন্য কি করতে পারবো, প্যারেন্টসের কি ধরনের সাপোর্ট প্রয়োজন। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার নিজের ইচ্ছার জন্য। ট্রেনিং তো অবশ্যই আছে, আর যতই ট্রেনিং করি না কেন, আমার নিজের ইচ্ছা যদি না থাকে যে আমি এটা জব হিসেবে নিলাম, সকাল বিকাল করব, চলে যাব, মাস শেষে বেতন পাবো, ওইটা কিন্তু না। দেখেননি। সো যার জন্য যে এটা আসলে ডিপেন্ড করে যে প্যারেন্টসকে আমরা কিভাবে হ্যান্ডেলিং করি। কিছু কিছু প্যারেন্টস আছে প্রায় সময় ওনারা সুইসাইড করতে যায় প্যারেন্টস বাচ্চার জন্য, কারণ বিভিন্ন সোসাইটিতে নিয়ে যেতে পারে না, মানুষ মানতে চায় না, বাচ্চা অস্থির হয়ে যায়, রেস্টুরেন্টে যেয়ে খেতে বসতে পারে না। কিন্তু এখন এই জিনিসগুলো এত বেশি অ্যাওয়ার হয়েছে যে এটার একটা সাইড এফেক্টও হয়েছে। মানুষ জানে বেশি বিধায় রেস্টুরেন্টে গেলে একটা বাচ্চা একটু অস্থির দেখলেই তারা সিট চেঞ্জ করে বসে, মনে করে এই বাচ্চাটা বুঝি স্পেশাল। সো আমাদের এই জিনিসগুলো থেকে আসলে বের হয়ে আসা উচিত, যে একটা প্যারেন্টস, আমি যদি তখন ওই জায়গায় আমাকে চিন্তা করি যে এই বাচ্চাটা আমার হলে আমি কি করতাম, তাহলে কিন্তু ওই চিন্তাটা আসে না যে আমাকে এই সিটটা চেঞ্জ করে অন্য সিটে যাইতে হবে। এটার পেছনে আসলে দায়টা আমাদের সবার, কারণ এটা আসলে ওই প্যারেন্টস এবং একই সাথে সোসাইটিকে বললে হবে না, প্রত্যেকটা জায়গায় তাদের সন্নিবেশন ঘটাতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় যে এই ছেলেমেয়েরা ইম্পর্টেন্ট সেটা দেখাতে হবে, সিনেমা থেকে শুরু করে নাটক থেকে শুরু করে সমস্ত জায়গায়। এবং অ্যাওয়ারনেস আসলে এইভাবে বলেও হয় না, কিন্তু যে আপনার বাচ্চাকে আপনি ভাবে করেন, এটাকে মানুষকে দেখাইতে হয়, এবং সেই জায়গাটায় আপনারা কাজ করছেন। আমার মনে হচ্ছে যে আমি রাঙা সকালে বসে আমি এরকম একটা ইন্টারভিউ করেছিলাম, ভদ্রমহিলা অক্সফোর্ডের টিচার ছিলেন, শুধু নিজের বাচ্চা অটিজমে আক্রান্ত, যে কারণে উনি ওটা ছেড়ে দিয়ে বাংলাদেশে এসেছেন, নিজের বাচ্চাকে টেক কেয়ার করেন এবং উনি নিজেও একটা ইনস্টিটিউশন দিয়েছেন। হ্যাঁ, তো আপনি যখন ওই মার কথা বললেন যে স্ট্রোক করে মারা গিয়েছে, ওটাও একটা উদাহরণ, এটাও একটা উদাহরণ, এবং আপনি নিজেও তো একটা উদাহরণ। হ্যাঁ, তো সেই মনোবলটা নিয়ে আমাদেরকে এগোতে হবে, তাহলেই পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম যে সুইমিং ক্লাব ফর অটিজম বাংলাদেশ, এটা বোধহয় আপনি করেছেন প্রতিষ্ঠা। এটার আসলে প্রয়োজনটা কি এবং এটার ইম্প্যাক্টটা কি আসলে? আচ্ছা, আমি যখন আসলে আমার যেটা টার্গেট, আমি কিন্তু প্রথমেই বলেছি আপনাকে যে আমি বিজনেস চিন্তা করি প্রফেশনে আসিনি, বাচ্চাদের নিড ফিল আপ করার জন্য এসেছি, যে আমি এমন কিছু স্পেশাল বাচ্চাদের জন্য করে রেখে যেতে চাই যাতে হচ্ছে পরবর্তীতে এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে। স্পেশাল টিচারদের ট্রেনিং করানোটা যেমন জরুরি, তেমন স্পেশাল বাচ্চাদের এক্সারসাইজের কিছু যেমন জিনিস প্রয়োজন বাংলাদেশে, যেমন সুইমিংটা তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট। নর্মাল মেন স্ট্রিম স্কুলে বাচ্চারা যারা পড়ে, প্যারেন্টসরা কিন্তু সবাই চায় যে বাচ্চাদেরকে ফর এক্সারসাইজ সুইমিং শেখানো, কিন্তু স্পেশাল বাচ্চাদের জন্য হাইড্রোথেরাপিটা অনেক জরুরি। বাচ্চারা অনেক হাইপার থাকে, রেস্টলেস থাকে, ওদেরকে এক জায়গায় বসানো, তারপর আপনার সিটিং হ্যাবিট করা, এগুলোর জন্য আমরা অকুপেশন থেরাপি দিই, ফিজিওথেরাপি দিই, তারপর হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দিই। বাট ওদেরকে এই স্থির করানোর জন্য ওদের নিউরোলজিক্যাল কিছু ডিফিকাল্টিস থাকে, যার জন্য সুইমিংটা অনেক জরুরি একটা এক্সারসাইজ। সুইমিংটা হচ্ছে এত ভালো একটা এক্সারসাইজ, যার কারণে একটা স্পেশাল বাচ্চার বডির প্রত্যেকটা নিউরন একসাথে কাজ করে, বাচ্চারা অনেক স্থির হয়। কিন্তু স্পেশাল বাচ্চাদের জন্য বাংলাদেশে কোথাওই সুইমিংয়ের ব্যবস্থা নেই। আপনি শেরাটন বলেন, সোনারগাঁ বলেন, অনেকেই গুলশান ক্লাব বলেন, প্যারেন্টসরা অনেকেই ওখানকার সদস্য, ওনারা সুইমিং করতে যেতে পারে, কিন্তু যখনই বলে যে আমার বাচ্চাটা স্পেশাল, কোনো ট্রেনার তখন আর বাচ্চাকে সুইমিং পুলে নামতে দেয় না এবং ওদের সাথে কাজ করবে ওই সাহসটা করতে পারে না। এটা আমি ওদের ট্রেনারদের দোষ দিচ্ছি না, ওনারা আসলে জানে না যে কিভাবে বাচ্চাগুলোকে হ্যান্ডেল করতে হবে, একটা স্পেশাল বাচ্চার কি কি ডিফিকাল্টিস থাকতে পারে এই জিনিসটা তারা জানে না। সো এই চিন্তাটা থেকেই আমার এই সুইমিং ক্লাব ফর অটিজম বাংলাদেশ তৈরি করা।
এবং বাংলাদেশে ঢাকা শহরে দেখেন অনেকগুলো সুইমিং পুল আমি ঘুরেছি। সুইমিং পুলটা বাচ্চাদের, স্পেশাল বাচ্চাদের জন্য ফ্রেন্ডলি হতে হলে পানিটা বিশুদ্ধ হতে হবে, ক্লোরিন মুক্ত পানি হতে হবে, কারণ আমরা সবাই জানি সুইমিংয়ে পানিতে ক্লোরিন ইউজ করা হয়। আর এই ক্লোরিনটা স্পেশাল বাচ্চাদের কিন্তু স্কিন সেন্সিটিভিটি থাকে অনেক বেশি, অনেকের চোখের সমস্যা থাকে। এইটার জন্য বাচ্চারা সুইমিং পুলে নামলেই দেখা যায় স্কিনের প্রবলেম হয়। তারপর হচ্ছে বাচ্চারা পানি খেয়ে ফেলে, এরপর হচ্ছে ট্রেইনার, তারপর হচ্ছে জায়গাটা রেস্ট্রিক্টেড হইতে হবে। এই সব কিছু চিন্তা করে ঢাকা শহরে অনেকগুলো সুইমিং পুল খুঁজে পরে পূর্বাচলে আমি একটা আমাদেরই অনির্বাণ ডিসেবল চাইল্ড কেয়ার স্কুলের যে প্রতিষ্ঠাতা সোহেল রানা, ওর নিজের একটা সুইমিং পুল, ওইখানে আমরা সিলেক্ট করে গত 1 বছর যাবত করাচ্ছি। এবং আপনি শুনে অবাক হবেন যে বাচ্চারা এত সুন্দর করে সুইমিং শিখছে, প্যারেন্টসরা অনেক হ্যাপি। কারণ যখন শুরু করেছিলাম আমার কিন্তু চিন্তা ছিল না, আমার ভয় কাজ করছিল যে আসলে কি স্পেশাল বাচ্চাদের সুইমিং আমি আদৌ শিখাতে পারবো কিনা। ওকে, নাও ইটস শোয়িং দ্য রেজাল্ট। খুবই ভালো রেজাল্ট। এবং বাচ্চারা আমাদের যেটা সাপোর্টিংয়ে যেটা সিস্টেম ছিল যে আমরা প্রথম থেকেই আমি 1:1 সাপোর্ট দিয়েছি, প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা করে একজন করে ট্রেনার। বিউটিফুল। মূল কথা হচ্ছে আপনার সঙ্গে যতক্ষণ গল্প করেছি আপনি যে কাজটা এনজয় করেন সেটা আপনার কথার মধ্যে রিফ্লেক্ট হয়েছে। আমরা পরিবর্তনে বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি আপনাদের হাত ধরেই পরিবর্তন আসবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এবং রাঙা সকালকেও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ভালো থাকবেন সবাই। জি, রাঙা সকালের প্রথম ঘন্টা এখানে শেষ হলো দর্শক। ছোট্ট একটা বিরতির পর আমরা সংগীত আয়োজন নিয়ে ফিরছি।